আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। কিয়েভের সিদ্ধান্ত, কেন্দ্রে হামলার হুঁশিয়ারি পুতিনের। এদিকে ইউক্রেনে 25 জন ধ্বংসের দাবি রাশিয়ার। গাজা ও লেবানন নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা এরদোগানের। সর্বশেষে জানিয়ে দেব খাদ্য সরবরাহ নাকি মৃত্যু ফাঁদ, ক্ষুধার্ত গাজাবাসীদের হত্যায় ইসরায়েলি কৌশলের বিবরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। কিয়েভের সিদ্ধান্ত, কেন্দ্রে হামলার হুঁশিয়ারি পুতিনের। ইউক্রেনের দীর্ঘ পাল্লার আক্রমণ এবং পশ্চিমা অস্ত্র ব্যবহার বন্ধে রাশিয়ার কঠোর প্রতিক্রিয়ার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার এক বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়া এখন ইউক্রেনের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু, বিশেষ করে কিয়েভের সিদ্ধান্ত কেন্দ্রগুলোতে আঘাত আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। পুতিন বলেন, রাশিয়ার ভূখণ্ডে দীর্ঘ পাল্লার পশ্চিমা মিসাইল দিয়ে আক্রমণের জবাব আমরা অবশ্যই দেব। ইতিমধ্যে ওয়ানিশ হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়েছে। আগামী দিনগুলোতে এটি আরও পরীক্ষার পরিকল্পনা রয়েছে। রাশিয়ার দাবি, গত 19 নভেম্বর ইউক্রেন প্রথমবারের মতো আমেরিকার তৈরি এনটিএসসি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে রাশিয়ার পশ্চিম অঞ্চলে আঘাত আনে। এর জবাবে 21 নভেম্বর রাশিয়া তাদের নতুন ওয়ারিশনিশ মিসাইল ইউক্রেনের দিমিপ্রো শহরে নিক্ষেপ করে। এরপর 23 এবং 25 নভেম্বর ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে আরও আক্রমণ চালিয়েছে বলে মস্কো অভিযোগ করেছে। পুতিন জানান, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল স্টাফ বর্তমানে ইউক্রেনের সামরিক স্থাপনা, প্রতিরক্ষা এবং শিল্প উদ্যোগ, এমনকি কিয়েভের সিদ্ধান্ত কেন্দ্রে আঘাত আনার পরিকল্পনা তৈরি করছে। রাশিয়া এখনও পর্যন্ত কিয়েভের সরকারি ভবনে আক্রমণ চালায়নি। তবে পুতিনের মতে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ওয়াসিনিক মিসাইল প্রতিরোধ করতে এটি সক্ষম। আমাদের উন্নত ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা ন্যাটো জোটের তুলনায় 10 গুণ বেশি। এই উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা করছে। রাশিয়া ইউক্রেন সংঘাত দিন দিন তীব্রতর হচ্ছে। পুতিনের মন্তব্য স্পষ্ট যে রাশিয়া প্রতিরক্ষা ক্ষেত্রে তাদের আধিপত্য ধরে রাখার জন্য এবং পশ্চিমা অস্ত্রের ব্যবহার বন্ধ করতে নতুন কৌশল নিচ্ছে। ইউক্রেনের 25 জন ধ্বংসের দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 4টি অঞ্চলে 25টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। ড্রোনগুলির মধ্যে চৌহদ্দি দক্ষিণের ক্রাসনোর অঞ্চলে 6টি, পশ্চিম ব্রাউন্স্ক অঞ্চলে 3টি, মস্কো অভিযুক্ত ক্রোয়েশিয়ার উপর আরও 2টি, দক্ষিণ রোস্তভ অঞ্চলে ধ্বংস করা হয়েছে। ক্রাসনোদারের অঞ্চল গভর্নর নেভিয়ামিং ইনভ্রত গত রাতের টেলিগ্রাম লিখেছেন, 2টি জেলায় রাতারাতি বিশাল ড্রোন হামলার শিকার হয়েছে। একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, সম্প্রতি ফের উত্তেজনা বাড়তে শুরু করেছে ইউক্রেন রাশিয়ার মধ্যে। হোয়াইট হাউস ছাড়ার আগে ইউক্রেনকে বাড়তি সুবিধা দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি ছাড়াও $725 বিলিয়ন অস্ত্র উৎপাদনের কথা জানিয়েছেন তিনি। বিশেষ এই সুবিধা পাওয়ার পর রাশিয়া হামলা চালিয়েছে ইউক্রেন, রাশিয়াও পাল্টা আক্রমণ চালাতে যাচ্ছে। গাজা ও লেবানন নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা এরদোগানের। মধ্যপ্রাচ্য বৈশ্বিক মুসলিম ইস্যু বরাবরই দৃঢ় অবস্থা নিয়ে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বিশেষ করে গাজা এবং লেবানন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তার বক্তব্য সবসময় ছিল স্পষ্ট এবং কড়া। এবার তুরস্কের পার্লামেন্টে দাঁড়িয়ে গাজা এবং লেবানন নিয়ে ইসরায়েলের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। এরদোগান বলেন, ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আমরা তুরস্ক থেকে আনন্দ প্রকাশ করছি। এই চুক্তি শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি বিশেষ করে ইসরায়েলের প্রতি আহ্বান জানাই তারা যেন এই চুক্তির শর্ত ভঙ্গ না করে এবং শান্তি বজায় রাখে। তিনি আরো যোগ করেন, গাজার ধ্বংসযজ্ঞ থামাতে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তুরস্ক যে কোনো প্রয়াসে সহায়তা করতে প্রস্তুত। আমরা সবসময় শান্তির পক্ষে কাজ করব এবং করব। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ার সংসদ সদস্যকে স্বাগত জানান। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েল এবং লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। বুধবার ভোর থেকে এই চুক্তি কার্যকর করা হয়েছে। চুক্তির আওতায় ইসরায়েল আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করবে। এ সময় হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ অঞ্চলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখবে। প্রতিবেদনে আরো বলা হয়, যদি এই চুক্তি কার্যকর থাকে তাহলে ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যকার 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটবে। গত সেপ্টেম্বরে এই যুদ্ধ ব্যাপক আকার ধারণ করেছিল। ইসরায়েল যখন লেবাননে ব্যাপক বোমা হামলা এবং স্থলাভিযান পরিচালনা করেছিল। এর আগে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এটি ইসরায়েল এবং লেবাননের দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য একটি বড় ধরনের
ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছে বিশ্লেষকরা। তুরস্কের প্রেসিডেন্ট এই বার্তা এবং লেবানন ইসরায়েলের এই চুক্তি মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা ফেরানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে আশা করা হচ্ছে। খাদ্য সরবরাহ নাকি মৃত্যুফাঁদ, ক্ষুধার্ত গাজাবাসীদের হত্যা ইসরায়েলি কৌশলের বিবরণ। ইহুদিবাদী ইসরায়েলি সরকার যখনই আন্তর্জাতিক চাপের মুখে খাদ্য সংকটগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে, তখনই এটি সাধারণ খাদ্য বিতরণ কেন্দ্রগুলোকে মৃত্যুর ফাঁদে পরিণত করেছে। এমন একটি ঘটনার উদাহরণ হচ্ছে 2024 সাল আল রাশেদ সড়কে ঘটে যাওয়া বর্বরোচিত হত্যাকাণ্ড। বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিবেদন অনুযায়ী 2024 সালের অক্টোবরে এবং ইসরায়েলি সরকারের বিধি নিষেধের কারণে জাতিসংঘ গাজার চাহিদা 30%-এরও কম খাদ্য সরবরাহ করতে পেরেছিল। পাসটুডের রিপোর্ট অনুযায়ী উত্তর গাজায় খাদ্য ও পানি বন্ধের 40 দিনের পরিপূর্ণ অবরোধের পর যখন তেল আবিব সরকারকে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে, তখন 3টি ত্রাণবাহী ট্রাক বেইত হানুনে প্রবেশ করেছিল। কিন্তু যখন ত্রাণগুলো বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছিল, ইসরায়েলি জনতার উপর গুলি চালায় এবং ক্ষুধার্ত পরিবারগুলোকে পালিয়ে যেতে বাধ্য করে। এরপর অন্যান্যগুলো ট্রাক জাবালিয়া এবং বেত লাইয়া যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও ট্রাকগুলোকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং এই অঞ্চলের শিশুদের বেঁচে থাকার জন্য ঘাস খেতে বাধ্য করা হয়েছিল। মে মাস থেকে ইসরায়েলি সরকার গাজায় প্রবেশের জন্য 30টি ট্রাকের মধ্যে 30টির কম অনুমতি দেওয়া হয়। 300টি ট্রাকের মধ্যে 30টির কম অনুমতি দেওয়া হয়। জাতিসংঘের মুখপাত্র ঘোষণা করেছেন যে ইসরায়েলি সরকার 31টি পরিকল্পিত মানবিক মিশনের মধ্যে 27টি প্রত্যাখ্যান করেছে এবং যে 4টি ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল সেগুলো বিবরণে মারাত্মক বাধা দেওয়া হয়েছিল। এই পরিস্থিতির ফলাফল ছিল উত্তর গাজার বেকারি এবং রান্নাঘর বন্ধ, পুষ্টি সহায়তা স্থগিত করা এবং হাসপাতাল এবং পানি এবং নিষ্কাশন সুবিধার জন্য জ্বালানির অভাব। যখন ইসরায়েলি সরকার আন্তর্জাতিক চাপের মুখে খাদ্য সংকটগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে, তখনই তারা সাধারণত খাদ্য বিতরণ কেন্দ্রগুলিকে মৃত্যু ফাঁদে পরিণত করেছে। এমন একটি ঘটনার উদাহরণ হচ্ছে 2024 সালের 19 ফেব্রুয়ারি আল রশিদ সড়কে ঘটে যাওয়া বর্বরোচিত হত্যাকাণ্ড। আগের দিন খবর প্রকাশিত হয়েছিল যে আটা বহনকারী ট্রাক গাজার উত্তর দিকে যাচ্ছে। শত শত ক্ষুধার্ত নারী পুরুষ নির্ধারিত স্থান নাবলুস স্কোয়ারে জড়ো হয়। পরের দিন ভোরে 4:30টার দিকে দূর থেকে ট্রাকের বাতিগুলো জ্বলতে শুরু করে। ট্রাকের আলোগুলো শীতল সকালের অন্ধকারে ভেদ করে উকি দিচ্ছিল। হতাশ জনতার মধ্যে যখন উত্তেজনা ছড়িয়ে পড়ে, মহিলারা কাঁদছিল এবং খুশি হয়েছিল যে তাদের বাচ্চারা শীঘ্রই খাবার পাবে। ট্রাকগুলো যখন কাছে আসছিল, তাদের আশার আলো আরো উজ্জ্বল হতে থাকলো, কারণ এসব ত্রাণবাহী ট্রাকই অপেক্ষমান নারী ও পুরুষদের মনে নতুন আশা জুগিয়েছিল। ট্রাকগুলো আইডিএফ পয়েন্টে অতিক্রম করে খোলা মাঠে প্রবেশ করেছে। তাদের ইঞ্জিনের গর্জন ভিড়ের মাঝে ক্ষুধার্ত পেটের সঙ্গে পাল্লা দিচ্ছে। দুর্ভিক্ষ এক নারী সাবধানে যখন ট্রাকের কাছে এলো, ঠিক তখনই মুহূর্তে গুলির শব্দ ভেসে গেল। গুলির শব্দে ভেঙে দিল শীতল সকালের নীরবতা। নিক্ষিপ্ত জনতা ছিল ইসরায়েলি ট্যাঙ্ক ও স্নাইপারদের লক্ষ্যবস্তু, যারা এলাকায় চারপাশে ত্রাণ সংগ্রহ করার লক্ষ্যে অবস্থান করেছিল। মুহূর্তের মধ্যে আশা আতঙ্কে পরিণত হলো এবং ময়দার বস্তা ক্ষুধার্তদের রক্ত রঞ্জিত হলো। কমপক্ষে 118 জন বেসামরিক লোক নিহত এবং 700 জনেরও বেশি লোক আহত হয়েছিল। এই ঘটনায় প্রায় 3 সপ্তাহ আগে 5 ফেব্রুয়ারি ইসরায়েলি সেনারা টানা 9ম দিনের মধ্যে খাবারের ট্রাকগুলোকে হামলা চালিয়েছিল। এপ্রিলে ইসরায়েলি ড্রোনগুলো গ্লোবাল সেন্ট্রাল চিকেনের মালিকাধীন যানবাহনগুলোতে লক্ষ্যবস্তু করেছিল। 7 জন সাহায্য কর্মীকে হত্যা করেছিল। ইসরায়েলের গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংস করার পরিকল্পিত নীতি ছাড়াও জাতিসংঘ গাজাকে সাহায্য কর্মীদের জন্য সবথেকে বিপজ্জনক স্থান হিসেবে ঘোষণা করেছে। 1945 সালে সংস্থাটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 2024 সাল জাতিসংঘ কর্মীদের জন্য সবথেকে ভয়ানক বছর হয়ে উঠেছে এবং 2023 সালের অক্টোবর থেকে 320 জনেরও বেশি মানবিক কর্মী নিহত হয়েছে। হত্যাকাণ্ডের পাশাপাশি ইসরায়েলি সরকার স্থায়ী পুলিশ বাহিনীকেও লক্ষ্যবস্তু করেছিল, যারা সাহায্যকারী ট্রাকগুলোকে পাহারা দিত। পুলিশ নিরাপত্তা ব্যতীত ব্যাপক ক্ষুধা, হতাশা এবং বেপরোয়া সংমিশ্রণে ইসরায়েলি নিরাপত্তা সংস্থার দ্বারা গঠিত ভাড়াটে এবং সশস্ত্র গোষ্ঠীর দ্বারা ত্রাণবাহী ট্রাকগুলোতে আক্রমণ এবং লুটপাট করার পথ খুলে দিতে পারে, যার ফলে আইন শৃঙ্খলার পরিপূর্ণ বিপর্যয় ঘটে। এটি সমাজের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোকে গুরুত্বপূর্ণ রূপে ধ্বংস করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের বৃহত্তর কৌশলের অংশ।